আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ডাকাতি নির্বাচনে ৩ সিইসি এখনো অধরা। নিউজটি লিখেছেন এমরান এস হোসাইন। চলুন দর্শক জেনে নেই বিস্তারিত। শেখ হাসিনার বিতর্কিত ৩ নির্বাচনের ৩ খলনায়ক সিইসি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। পুলিশ প্রশাসন সহ নির্বাচন সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে চাকরিচ্যুত সহ কিছু কিছু দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হলেও ভোট ডাকাতির মূল ৩ হোতাকে এখনো আইনের আওতায় আনা হয়নি। ৩ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল রয়েছেন বহাল তবিয়তে। অবশ্য দুর্নীতি দমন কমিশন দুদক থেকে ২০১৮ সালের নির্বাচন নিয়ে তদন্তের কথা জানালেও এখনো চূড়ান্ত কিছু হয়নি। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কম বেশি অনিয়মের অভিযোগ রয়েছে, তবে সব অনিয়ম ও কারচুপিকে ছাড়িয়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত সর্বশেষ ৩টি জাতীয় সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতাসীন শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনগুলো ছিল চরম বিতর্কিত। নানা কূটকৌশলে ভোট ডাকাতির মাধ্যমে ৩ বারই ক্ষমতাসীন হয় আওয়ামী লীগ। এই ডাকাতির হোতা ছিল ৩ প্রধান নির্বাচন কমিশনার সহ তাদের কমিশন সদস্যরা। একতরফা ও বিনা ভোটের ১০ম জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ। নিশিরাতের ভোট হিসেবে পরিচিত একাদশ সংসদ নির্বাচনের সময় সিইসি ছিলেন কে এম নুরুল হুদা, আর ডামি নির্বাচন হিসেবে পরিচিতি পাওয়া দ্বাদশ সংসদ নির্বাচনের সময় সিইসির দায়িত্বে ছিলেন কাজী হাবিবুল আওয়াল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের গত ১৫.৫ বছরের দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার সহ নানা বিষয়ে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিলেও যে ৩টি ডাকাতির ভোটের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা দীর্ঘায়িত করেছেন, তার হোতা এই ৩ প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ দেখা যায়নি। দুদক ২০১৮ সালের নির্বাচনে ভোট চুরি, অনিয়ম, প্রতারণা ও অর্থ আত্মসাৎ অনুসন্ধানের কথা বললেও জানা গেছে কেবল ওই নির্বাচনের সময় সচিবের দায়িত্ব পালনকারী হেলাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। সিইসি কিংবা অন্য কমিশনারদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে কিনা তা জানা যায়নি। অবশ্য দুদক জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সবকিছুর দুর্নীতির তদন্ত করবে তারা। ওই ৩ কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আনিসুর রহমান, মাহবুব তালুকদার, মোহাম্মদ রকিবুল ইসলাম, কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহ নেওয়াজ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবেদ আলী, মোহাম্মদ আবু হাফিজ ও মোহাম্মদ আব্দুল মোবারক। এদের মধ্যে মাহবুব তালুকদার ২০২২ সালে মারা গেছেন। বাকি কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সাবেক এই ৩ সিইসি সহ তাদের কমিশনের সদস্যদের প্রায় সবাই এখন লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। এসব কমিশনের কাউকে কাউকে আগে টকশোতে অংশগ্রহণ সহ বিভিন্ন গণমাধ্যমে কথা বলতে দেখা গেলেও ৫ আগস্টের পরে সেটা আর দেখা যাচ্ছে না। নির্বাচনে অনিয়ম ও মামলার বিষয়ে জানতে চাইলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কোনো মন্তব্য করতে রাজি হননি। আমার দেশের প্রশ্ন শোনার পর তিনি এ ব্যাপারে কিছু বলতে চাই না বলে ফোন কেটে দেন। আনিসুজ্জামানের নেতৃত্বাধীন বিডিআর তদন্ত কমিটির সদস্য হিসেবেও তার নামে বদনাম রয়েছে। অপরদিকে সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন ও কে এম নুরুল হুদার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। নুরুল হুদা কমিশনের সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিয়ে আমার দেশকে তার অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, সংস্কার কমিশন সুপারিশ করেছে এটা জেনেছি, এ বিষয়ে সরকার যেটা সিদ্ধান্ত নেয় সেটাই করবে। এই এখতিয়ার সরকারের রয়েছে, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা হয়েছে, কমিশন সুপারিশ করেছে, এই সুপারিশ সরকার কিভাবে দেখবে তা নিয়ে মন্তব্য করা উচিত হবে না। তবে মামলা বা তদন্তের বিষয়ে শতভাগ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন বলে জানান সাবেক এই কমিশনার। এদিকে ৩টি নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন যথাক্রমে ডক্টর মোহাম্মদ সাদিক, হেলাল উদ্দিন আহমেদ ও জাহাঙ্গীর আলম। এদের মধ্যে জুলাই গণহত্যা মামলায় হেলাল উদ্দিন আহমেদ ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। ডক্টর মোহাম্মদ সাদিক ২০২৪ সালের ডামি ভোটে আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে পলাতক আছেন তিনি। ৩টি নির্বাচনই বিতর্কিত হলেও ২০১৮ সালের নির্বাচনের দায় নিরূপণের জন্য একটি বিশেষ তদন্ত কমিশন গঠনের সুপারিশ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
জানা গেছে, ওই সুপারিশ বিবেচনা করেই দুদক 2018 সালের ভোট তদন্ত করছে। অন্য দুটি নির্বাচন তদন্তের সুপারিশ না করার কারণ ব্যাখ্যা করে কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, 3টি নির্বাচনের মধ্যে 2টি নির্বাচন ছিল সম্পূর্ণ একতরফা। অংশগ্রহণবিহীন ওই 2 নির্বাচন প্রকৃত অর্থে নির্বাচনই ছিল না। কিন্তু 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ আশা করেছিল একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। কিন্তু আমাদের মনে হয়েছে ওই নির্বাচনে বেশ জালিয়াতি রয়েছে। এ কারণে আমরা এই জালিয়াতির নির্বাচন তদন্তে কমিশন গঠন করার সুপারিশ করেছি। তবে সরকার চাইলে দশম ও দ্বাদশ নির্বাচনে নির্বাচন কমিশনের দায় নিরূপণের জন্য তদন্ত চালাতে পারে। কারণ ওই নির্বাচনেও সংশ্লিষ্ট নির্বাচন কমিশনাররা তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হন। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারেননি। এতে তাদের শপথ রক্ষা হয়নি। এর আগে গত 22 নভেম্বর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যমের সম্পাদকদের মতবিনিময়ে সাবেক ওই 3 সিইসির নির্বাচনী অপরাধ নিয়ে আলোচনা হয়েছিল। বৈঠক শেষে সাংবাদিকদের বদিউল আলম মজুমদার বলেন, তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাননি তারা। পরে সংস্কার কমিশন কেবল 2018 সালের নির্বাচন তদন্তের সুপারিশ করেছে। এ বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার এ বিষয়ে একটি সুপারিশ করেছে। নির্বাচন কমিশনের জাতীয় সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার পাশাপাশি তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। কেউই বিচারের ঊর্ধ্বে নন। কেউ উদ্দেশ্যমূলকভাবে অনিয়ম করলে বা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তারা এর দায় এড়াতে পারেন না। তিনি বলেন, টিআইবি একটি গবেষণা পরিচালনা করেছে, যেখানে উঠে এসেছে সরকার দলের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা পালন করেছে তারা। কাজী তাদের একটা ব্যবস্থা হওয়া উচিত। এজন্য ঐক্যমত কমিশনের সুপারিশ পর্যন্ত অপেক্ষার বিষয় থাকতে পারে। 2012 সালের 9 ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পেলে কাজী রকিবউদ্দিন আহমেদ শেখ হাসিনা সরকারের আজ্ঞাবাহী হয়ে কাজ করা শুরু করেন। দেশের নির্বাচন ব্যবস্থাকে চরম বিতর্কিত করে 8 ফেব্রুয়ারি 2017 সালে বিদায় নেন তিনি। এর আগে 4টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, রকিব কমিশন তা ধ্বংস করে দেয়। বিশেষ করে 2014 সালের 5 জানুয়ারির ভুয়া নির্বাচনটির কথা কারও অজানা নয়। ওই নির্বাচনে প্রধান বিরোধী দল অংশ নেয়নি। ভোটারবিহীন ওই নির্বাচনে 153 জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করা হয়। তার আমলে স্থানীয় সরকার নির্বাচনগুলো ছিল বিতর্কিত এবং ভোট ডাকাতি ও জালিয়াতিপূর্ণ। এসব কারণে তার নামের পাশে খলনায়ক হিসেবে তকমা লাগে। কিন্তু এতে তার মধ্যে অনুশোচনা দেখা যায়নি। বিদায়ী সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া দোষের কিছু নয়, আইনে আছে। আর কেউ মাঠ ছেড়ে দিলে তো প্রতিপক্ষ গোল করবেই। এটা রাজনীতির খেলা। অর্থাৎ তিনি হাসিনা সরকারের পুতুল হিসেবে রাজনীতির খেলা খেলেছেন। সিইসি হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন করেননি। 2017 সালের ফেব্রুয়ারি মাসে সিইসি হিসেবে যোগদান করে 2022 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 5 বছরের দায়িত্ব শেষ করেন হাসিনা সরকারের আরেক আজ্ঞাবাহী সিইসি KM নুরুল হুদা। রকিব কমিশনের যোগ্য উত্তরসূরি হিসেবে দেশের নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের শেষ পেরেকটি ঠুকে দেন তিনি। 2018 সালের 30 ডিসেম্বরের নৈশ ভোটের নির্বাচনী প্রহসন এই খলনায়ক সিইসির হাত ধরেই সংঘটিত হয়। কিন্তু বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি নির্লজ্জভাবে বলে যান, 5 বছরে তার কমিশনের কাজ নিয়ে তিনি মোটেও বিব্রত নন। সফলভাবেই জাতীয় নির্বাচন সহ 6000-এর বেশি বিভিন্ন পর্যায়ের নির্বাচন করেছেন তিনি। বিদায়ী সংবাদ সম্মেলনে KM নুরুল হুদা সফল কমিশন হিসেবে সর্বাধিক পরিচিত সাবেক সিইসি শামসুল হুদার বিরুদ্ধে অভিযোগ আনেন যে তার নেতৃত্বাধীন আগের কমিশন নাকি আর্থিক অনিয়ম করে গেছে। জরুরি সরকারের সময় শামসুল হুদা কমিশনের নেতৃত্বে 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনটি হয়েছিল। ওই নির্বাচনটিও যে ধোয়া তুলসী পাতা ছিল না, তার দিকে ইঙ্গিত করে KM নুরুল হুদা বলেন, বন্দুকের নলের মুখে একবারই নির্বাচন করা যায়, বারবার নয়। অর্থাৎ নেপথ্যে ওই নির্বাচনেও যে জালিয়াতি হয়েছিল সে কথাই বলেন তিনি। এটা ঠিক, তখন সেনা সমর্থিত জরুরি সরকারের কুশীলবরা নির্বাচনে কলকাঠি নেড়েছিলেন। কথিত অনুসন্ধান কমিটির সুপারিশে 2022 সালের 26 ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হন কাজী হাবিবুল আওয়াল। কাজী রকিব ও নুরুল হুদা কমিশনের ধারাবাহিকতায় একই পথে হেঁটেছেন কাজী হাবিবুল আওয়ালও। তবে তার পথ চলাটা ছিল ভিন্ন পদ্ধতিতে। কাজী রকিব যেখানে নেতৃত্ব দিয়েছেন ভোটারবিহীন নির্বাচনের, হুদার সময়টি ছিল রাতের ভোট, আর আওয়াল করেছেন আমি ডামি ভোট।
দায়িত্ব নেয়ার পর আওয়াল কমিশন ব্যাপক তৎপরতা দেখাতে চাইলেও প্রথমে তারা হোঁচট খায়। কমিশন ইভিএম ও নির্বাচন প্রশ্নে সংলাপের ডাক দিলে তাতে খুব একটা সাড়া মেলেনি। ওই কমিশনের প্রতিটি সংলাপেই আমন্ত্রিত অতিথিদের প্রায় অর্ধেকই ছিলেন অনুপস্থিত। রাজনৈতিক দলের সংলাপে ৩৯টির মধ্যে বিএনপি সহ ৯টি দল অংশ নেয়নি। নির্বাচনের আগে অনুষ্ঠিত প্রস্তুতি সভাও বর্জন করেছিল নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ১৮টি। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল ২৮টি দল, যার বেশিরভাগই ছিল নাম সর্বস্ব ও সরকারের আজ্ঞাবহ। ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বিকেল ৩টা পর্যন্ত ২৭.১৫% ভোট পড়েছে বলে জানানো হলেও ১ ঘন্টার ব্যবধানে ভোটের হার ৪০% বলে উল্লেখ করা হয়। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আওয়াল প্রথমে ২৮% ভোট পড়ার কথা বললেও পরে তা সংশোধন করে ৪০%-এর কথা বলেন। তার পাশে অবস্থান করা ইসি সচিব জাহাঙ্গীর কানে কানে বিষয়টি বলে দিলে সিইসি তা সংশোধন করে নেন। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চুপসে যায় আওয়াল কমিশন। নতুন সরকারের সাথে সাক্ষাতের চেষ্টা করে তারা কোনো সাড়া পায়নি। পরে গণমাধ্যমে একটি খোলা চিঠি লেখেন সিইসি হাবিবুল আওয়াল। তাতেও সাড়া না মিললে ৫ সেপ্টেম্বর সিইসি সহ অন্য কমিশনাররা পদত্যাগ করেন। এরপর থেকে হাবিবুল আওয়াল লোকচক্ষুর আড়ালে অবস্থান করছেন। বিতর্কিত ৩টি সংসদ নির্বাচনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি সহ বিরোধী দলগুলো বর্জন করে। এই নির্বাচনে নজিরবিহীনভাবে ১৫৩টি আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের জোটভুক্ত দলগুলোর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনের হিসাব অনুসারে ওই নির্বাচনে ৯,৬৫,১৬৭ ভোটের মধ্যে ১৫৩ আসনের ৪,৮০,২১,৯৮৩ ভোটারের ভোট দেওয়ার সুযোগই ছিল না। তৎকালীন রাষ্ট্রপতি ও ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীও ভোট দেওয়ার সুযোগ পাননি। বাকি ১৪৭ আসনের ৪,৩৯,৪৩,১৮৪ ভোটারের মধ্যে ৬০% ভোটার ভোট দেওয়া থেকে বিরত থাকেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনেও বিরোধী দলগুলো বর্জন করায় এই নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। একপক্ষীয় এই নির্বাচনও অনিয়মের অভিযোগমুক্ত ছিল না। আর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও বিরোধী দলগুলোর নেতাকর্মীদের উপর ব্যাপক হামলা মামলা সহ নানা অনিয়ম ও ভোট জালিয়াতির ঘটনা ঘটে। এছাড়া নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। ওই নির্বাচনে ভোটের আগের রাতেই বেশিরভাগ কেন্দ্রে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হয়। এ ভোটটি রাতের ভোট নামে সর্বাধিক পরিচিতি পায়। প্রতিদ্বন্দ্বিতামূলক না হওয়ার কারণে নির্বাচনের ফলাফল হয় প্রায় একতরফা। নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পায় ২৮৮টি আসন। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র ৮টি আসন। ওই নির্বাচনে ২১৩টি কেন্দ্রে শতভাগ এবং ১,৪১৮টি কেন্দ্রে ৯৬% উপরে ভোট পড়ে, যা অস্বাভাবিক। ৭৫টি আসনের ৫৮৭টি কেন্দ্রে সব বৈধ ভোট, শুধু একজন করে প্রার্থী রয়েছেন। অন্য কোনো প্রার্থী একটি ভোটও পাননি। এই ৫৮৭টি কেন্দ্রের মধ্যে ৫৮৬টিতে সব ভোট পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির এক গবেষণায় বলা হয়েছে, গবেষণাভুক্ত ৫০টি আসনের মধ্যে ৩৬টিতে বিরোধী দলের প্রচারে বাধা দান সহ ৪৪টি আসনে সরকার বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই দলীয় নেতাকর্মীদের নামে মামলা, পুলিশ বা প্রশাসনের হুমকি ও হয়রানি, প্রার্থী ও নেতাকর্মী গ্রেফতার এবং ক্ষমতাসীন দলের প্রার্থী ও কর্মীর বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখানো হয়েছে। ৫০টির মধ্যে ৪১টি আসনে জাল ভোট, ৪২টি আসনে প্রশাসন ও আইন প্রয়োগকারী বাহিনীর নীরব ভূমিকা, ৩৩টি আসনে নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল, ২১টি আসনে আগ্রহী ভোটারদের হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশে বাধা, ৩০টি আসনে বুথ দখল করে প্রকাশ্যে সিল মেরে জাল ভোট, ২৬টি আসনে ভোটারদের জোর করে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা, ২০টিতে ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই ব্যালট বাক্স ভরে রাখা, ২২টিতে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া, ২৯টিতে প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার ঘটনা ঘটে। গত বছর ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি আদালতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। ওই মামলায় এই ৩ কমিশনের সকল কমিশনার, নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ ও জাহাঙ্গীর আলম এবং ৩টি নির্বাচনে নির্বাচিত এমপিদেরও আসামি করা হয়। এছাড়া নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও আসামিরা পরস্পর যোগসাজশে জনগণের সব গণতান্ত্রিক অধিকার হরণ, দেশের সংবিধান ও আইনকে লঙ্ঘন করে এক পেশে জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া নির্বাচনের মাধ্যমে কিছু অনির্বাচিত লোককে সংসদ সদস্য ঘোষণা করে। অভিযোগে আরও বলা হয়, দেশের মানুষ ভোট দিতে না পেরে নির্বাচন বিমুখ হয়ে পড়ে, বিপর্যস্ত হয়ে পড়ে গণতন্ত্র, দেশে স্বৈরাচারী লুটেরা ব্যবস্থার আবির্ভাব হয়, দেশের সব সম্পদ বিদেশে পাচার করে দেশের অর্থনীতি পঙ্গু করে দেয়া হয়। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।